হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? বাংলা জেন্ডর চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। এর আগের ভিডিওতে আমি কর্মধারয় সমাসের দুটা ভাগ আলোচনা করেছিলাম, সাধারণ কর্মধারয় সমাস আর মধ্যপদলোপী কর্মধারয় সমাস। তো তোমরা জানো কর্মধারয় সমাসের 5টা ভাগ, তা আরও 3টা ভাগ বাকি রয়েছে, যেমন উপমান কর্মধারয় সমাস, উপমিত আর তার সঙ্গে রূপক কর্মধারয় সমাস। তো আজকে আলোচনা করব এই 3টে সমাস উদাহরণ সহ ব্যাখ্যা। তো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কোনো প্রকার স্কিপ না করে, না হলে কিন্তু বুঝতে পারবে না। আর তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করি, যারা আগের ভিডিওটা দেখোনি তারা কিন্তু আগের ভিডিওটা দেখে নিও, এর ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিও, আর পাশাপাশি বন্ধুদের কাছেও শেয়ার করে দিও যারা 2027 মাধ্যমিক দিতে চলেছে। তার সঙ্গে এই ভিডিওর মধ্যে আমি আলোচনা করব এই সমাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো মাধ্যমিকে আসে। তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। তো প্রথমে আমরা জেনে নিব উপমান কর্মধারয় সমাসের সংজ্ঞা। উপমেয় বাচক পূর্ব পদের সঙ্গে সাধারণ উত্তর পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। তাহলে দেখো, উপমেয়বাচক পূর্বপদের সঙ্গে সাধারণ ধর্মবাচক উত্তর পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। এরপর এর কিছু উদাহরণ জানব। তাহলে উদাহরণগুলো আলোচনা করা যাক। আচ্ছা, তোমাদের উদাহরণ জানার আগে ব্যাস বাক্য মনে রাখার কয়েকটা নিয়ম বলে দিই। তাহলে এটা সব সময় সত্য হবে। সত্য হবে এর মানে কি? সবসময় সত্য কথাই বুঝাবে আর কি। উপমান সবসময় সত্য কথাই বোঝায়। উদাহরণ দিলে ঠিকই বুঝতে পারবে। যেমন উদাহরণ দিই, শস্যব্যস্ত। তাহলে এর ব্যাস বাক্য কি হবে? ন্যায় ব্যস্ত। তাহলে শস্যের ন্যায় ব্যস্ত, শস্যব্যস্ত। শস্য শব্দার্থ হচ্ছে খরগোশ। শস্য শব্দার্থ কি? খরগোশ। দেখবে খরগোশ সবসময় ছুটাছুটি করে, দৌড়াদৌড়ি করে, মানে এক জায়গায় স্থিরভাবে থেমে থাকে না। মানে এর মানে বোঝায় সবসময় সে ব্যস্তই থাকে। এর জন্যই এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। আর একটা জিনিস কি, সমাসবদ্ধ পদ, অর্থাৎ সমাস দেখেই বুঝতে পারবে যে এটা উপমান কর্মধারয় সমাস। আর উদাহরণ দিই, তুষার ধবল। তাহলে তুষার ধবল কোন সমাস? দেখো, তুষার শব্দার্থ কি? ধরে নি বরফ। আর ধবল শব্দার্থ কি? সাদা। তাহলে বরফ সাদা, অর্থাৎ বরফ সবসময় কি হয়? সাদাই হয়। তার জন্য ব্যাস বাক্য করার আগে বুঝে যাবো যেটা উপমান কর্মধারয় সমাস। আর ব্যাস বাক্য করার নিয়ম, ব্যাস বাক্য করার নিয়ম কি? তাহলে মাঝে ন্যায় লাগাবো, তুষারের ন্যায় ধবল। এটা হয়ে গেল কি? তুষার ধবল। বুঝে গেছে? আর উদাহরণ কি হতে পারে? দেখো, কাজল কালো। তাহলে কাজল তো সবসময় কালোই হয়, তার জন্য এটা উপমান কর্মধারয় সমাস। ব্যাস বাক্য কি হবে? শুধু মাঝে ন্যায় লাগাবো, কাজলের ন্যায় কালো। আশা করছি খুব সহজে বুঝতে পারছো। একদম সহজ। ভালো লাগলে ভিডিওটায় একটা লাইক দিও, আর চ্যানেলটাই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যারা 2027 মাধ্যমিক দিতে চলেছে। দ্বিতীয়, উপমিত। উপমিত। তাহলে এই উপমিতের সংজ্ঞা আগে জেনে নিই।
উপমানবাচক উত্তর পদের সঙ্গে একটু ভুল হয়েছে, উপমানবাচক পূর্ব পদের সঙ্গে উপমেয়বাচক উত্তর পদের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। ব্যাসবাক্য বা সমাস দেখলে কিভাবে চিনতে পারবো যেটা উপমিত কর্মধারয় সমাস? এর আগে উপমান জানলাম, যেটা সবসময় সত্য হবে, আর এটা উপমানের বিপরীত হবে। এর মানে এটা সবসময় কি হবে? মিথ্যা। এটা সবসময় মিথ্যা হবে। মিথ্যা বলতে কিরকম দেখো, উদাহরণ দিলেই বুঝতে পারবে। উদাহরণ দেখো, চরণ কমল। আচ্ছা, এটা মিথ্যা কিভাবে? চরণ পা, কমল পদ্ম। পা পদ্মের মতো, তাহলে পা কি কোনোদিন পদ্মের মতো হয়? এটা সম্ভব না। তাহলে যেহেতু এটা মিথ্যা, তার জন্য উপমিত কর্মধারয় সমাস। ব্যাসবাক্য কি হবে? উপমানে মাঝে ন্যায় লাগছিল, এটার শেষে ন্যায় লাগবে। দেখো, চরণ কমলের ন্যায়। আর একটা উদাহরণ দেখো, মুখ চন্দ্র। তাহলে মুখ মানে মুখমণ্ডল, আর চন্দ্র মানে চাঁদ। তাহলে মুখ কোনোদিন কি চাঁদের মতো হয়? না, হয় না, এটা সম্ভব না। যদি আমরা সৌন্দর্য বোঝানোর জন্য বলে থাকি, তো তার জন্য এটা মিথ্যা। আর মিথ্যা হলেই উপমিত কর্মধারয় সমাস। ব্যাসবাক্য শেষে ন্যায় লাগবে। দেখে নাও, মুখ চন্দ্রের ন্যায়। আচ্ছা, অনেকের ক্ষেত্রে একটা প্রশ্ন থাকে যে স্যার, উপমিত আর উপমান এই দুটার মধ্যে মানে একটু মনে রাখা অসুবিধা হয় যে কোনটা সত্য হবে কোনটা মিথ্যা হবে। দেখো, তোমাদেরকে এটার একটা ট্রিক্স বলে দিই, খুবই সহজ, যেটা কোনো বইয়ে লেখা থাকে না। দেখো, এখানে দেখো উপমিতর মধ্যে মিত কথাটা আমরা পাচ্ছি। মিত মানে মনে রাখবে মিথ্যা। উপমিত মিত মিথ্যা, তাহলে উপমিত সবসময় মিথ্যা হবে। আর একটা বাকি থাকছে উপমান, তাহলে এটা সবসময় কি হবে? সত্য হবে। এটা হচ্ছে সহজ নিয়ম। আচ্ছা, এবার কর্মধারয় সমাসের শেষ ভাগ আসছে, রূপক কর্মধারয় সমাস। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিও। আচ্ছা, প্রথমে সংজ্ঞা জেনে নিব। উপমান আর উপমিতের মধ্যে যে অভেদ কল্পনা করা হয় তাকে রূপক কর্মধারয় সমাস বলে। সংজ্ঞা খুবই সহজ। উপমান আর উপমিতের মধ্যে অভেদ কল্পনা করা হলেই তাকে রূপক কর্মধারয় সমাস বলা হয়। আচ্ছা, এবার এর উদাহরণগুলো জানি। দেখো, রূপক কর্মধারয় সমাসের সবসময় ব্যাসবাক্যের মাঝে রূপ শব্দটি থাকবে। ব্যাসবাক্যের মাঝে কোন শব্দ থাকবে? রূপ শব্দটি থাকবে। উদাহরণে দেখো, মন মাঝি, খুবই ইম্পর্টেন্ট, মন মাঝি। তাহলে মন রূপ মাঝি, মাঝে শুধু রূপ লাগাতে হবে। আখি পাখি, তাহলে মাঝে শুধু কি লাগাতে হবে? রূপ।
আখি রূপ পাখি। আর একটা তোমাদের টেক্সট অর্থাৎ পাঠ্য বাংলা বই থেকে দিয়ে থাকলে এরকম যে জ্ঞান চক্ষু, তোমাদের যে গল্প আছে জ্ঞান চক্ষু, তাহলে এরও ব্যাস বাক্য কি হবে? জ্ঞান রূপ চক্ষু। এটা অনেক সময় দিয়ে থাকে। তো এই হচ্ছে তোমাদের আজকে কমপ্লিট কর্মধারয় সমাস। তো বন্ধুরা, আমরা কর্মধারয় সমাস দুটা পার্টের মধ্যে আলোচনা করলাম। আশা করছি তোমাদেরকে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে দিও, আর এর পরবর্তী ভিডিও কি সম্পর্কে জানতে চাও সেটাও কমেন্টে লিখে জানিও। তো আজকে এই পর্যন্তই, আবার উপস্থিত হব তোমাদের সামনে নতুন ভিডিওয় নতুন টপিক নিয়ে।